কোনো মেয়েকে বিয়ে করে সংসার করার মন মানসিকতা না থাকলেও সে বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ ছিল প্রচুর। তাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করতো, তবে ইচ্ছেটাকে মনের মাঝে কবর দিয়ে রেখেছিলাম। মিথিলার পরনে ছিল কালো বোরকা হিজাব, মুখটা কোনো রকম দেখা যাচ্ছিল, সম্পূর্ণ শরীর ঢাকা থাকলেও যে মেয়েদের এত সুন্দর দেখায় মিথিলাকে না দেখলে জানতেই পারতাম না। মনের মাঝে নানান ইচ্ছে উকি দিতে লাগলো, তবুও এসব ব্যাপারকে পাত্তা না দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি উপভোগ করতে লাগলাম। মিথিলাও কোনো প্রকার কথা বলেনি আমার সাথে। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে, এত সময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, তাছাড়া সন্ধ্যা হয়ে আসছে, অন্যদিকে ক্ষুধাও লেগেছিল, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি। এমন অবস্থায় বাড়িতে ফিরলে 3 দিন আর বিছানা থেকে উঠা লাগবে না। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে। মিথিলা আর আমি দুইজন দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, কোনো প্রকার কোনো কথা বলিনি আমরা। হঠাৎ তাকিয়ে দেখলাম মিথিলা কাঁপছে, ভয়ে নাকি শীতে ঠিক বলতে পারবো না। আমি ওকে প্রশ্ন করে বসলাম, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মিথিলা ভয়ার্ত গলায় জবাব দিল, আসলে সন্ধ্যা হয়ে আসছে তো, কিন্তু বৃষ্টি কমছে না, আমি কি করে বাড়ি যাব তাই বুঝতে পারছি না। মেয়েদের প্রতি ছেলেদের অশেষ দরদ থাকে, আমারও ছিল না এমনটা নয়। আমি হিরো হিরো ভাব দেখিয়ে বললাম, ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দিব, তবে বৃষ্টি একটু কমলে। কিন্তু আপনি এখানে আটকে গেলেন কি করে? আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন বৃষ্টি শুরু হলো, ভেবেছিলাম একটু পরেই বৃষ্টি কমে যাবে, কিন্তু সন্ধ্যা হয়ে এলো, এখনো বৃষ্টি কমছে না। আমি একা বাড়ি যাব কি করে এখন? আমার অনেক ভয় করে, সকলে হয়তো অনেক চিন্তা করছে আমার জন্য। কথাগুলো বলে কান্না শুরু করলো। এই মেয়েরা কথায় কথায় কাঁদতে পারে। যাই হোক, সেদিন হিরোর পাঠ নিতে গিয়ে মিথিলাকে রিকশায় করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। ও বাড়ি অনেকটা দূরে ছিল বলে আমাদের যেতে সন্ধ্যা পার হয়ে যায়। ভেবেছিলাম মেয়েকে সুস্থ পেয়ে ওর বাড়ির লোকেরা আমাকে যত্ন করে খাইয়ে দিবে, কিন্তু না। মিথিলা বাড়ির সামনে রিকশা থেকে নেমে অতি আবেগপ্রবণ হয়ে আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে সবকিছুর জন্য ধন্যবাদ। আমিও খুশি মনে ওর হাত থেকে চকলেটটা নিতে গেলাম, কিন্তু তার আগেই মিথিলার গালে কেউ প্রচণ্ড জোরে চড় মারলো। এত জোরে চড় মেরেছে যে মিথিলা মাটিতে পড়ে গেল। তারপর কয়েকজন লোক মিলে আমার শার্টের কলার ধরে রিকশা থেকে নামাতে নামাতে বলল, ছোট লোক, তোর এত সাহস আমার বাড়ির মেয়ের দিকে হাত বাড়াস, তোরে আজ খুন করে ফেলবো। এরপর কোথা থেকে একজন লোক এসে সাক্ষ্য দিল যে আমাদের নাকি কী সব করতে দেখেছে। মিথিলার ডাকে বাস্তবে ফিরে আসলাম। মিথিলা চিৎকার করে বলছে, কি হলো, কি এত চিন্তা করছো তুমি? আমি শান্ত গলায় বললাম, কিছু চিন্তা করছি না, আসলে ভাবছিলাম কি করে বিয়ে হয়েছিল আমাদের। তুমি আজ অফিসে যাবে না? মিথিলা রাগে গলায় বলল, আজ শুক্রবার, বাংলাদেশের কোনো অফিস আজ খোলা থাকে না। আমি মুচকি হাসলাম, তারপর বললাম, আসলে রোজই তো রিক্সা নিয়ে বের হতে হয়, তাই বুঝতে পারি না কোন দিন ছুটি। তুমি তো সরকারি কর্মকর্তা, তুমিই ভালো জানবে। মিথিলা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু চোখের পানি মুছে বলল, জানো তো আকাশ, কেউ যদি নিজের মনের ভিতর বিষ ঢুকিয়ে রাখে তাহলে তার কাছে পুরো পৃথিবীটাই বিষাক্ত মনে হয়। তুমি আমাকে বারবার সরকারি কর্মকর্তা বলে কি বোঝাতে চেষ্টা করছো? দয়া করে একটু পরিষ্কার করে বলবে? আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু মনে করতে চাই না রে পাগলি, এই সমাজটা এমনই রে। রিক্সা চালকের বউ বিসিএস ক্যাডার হতে পারে না, আর পারলেও তারা মেনে নিতে চায় না। এরা সমাজকে 2 ভাগে ভাগ করে নিয়েছে। যাই হোক, চলো আজ তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। তুমি চাকরি পেলে মা বাবাকে মিষ্টিমুখ করাবে না? মিথিলা ধীর কণ্ঠে বলল, যারা নিজের মেয়ের উপর ভরসা করতে পারে না, অন্য লোকের কথা একটা অচেনা ছেলের সাথে বিয়ে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়, তারা কি আদৌ বাবা মা হতে পারে? আমি মিথিলার কাঁধে হাত রেখে বললাম, যা হয়েছে ভুলে যাও, চলো দেখা করে আসি। হ্যাঁ, দেখা করতে নিশ্চয়ই যাব, তাদেরও দেখা দরকার আমিও বিসিএস পরীক্ষায় পাশ করতে পারি। পড়াশোনা বাদ দিয়ে আমি কোনো প্রেম করে বেড়াচ্ছিলাম না। সেদিন শুধুমাত্র বিপদে পড়েই রাত করে বাড়িতে ফিরে গিয়েছিলাম। আমি আর কিছুই বললাম না, এখনো হয়তো অভিমান কমেনি ওর, আর কমবেই বা কি করে। সারাদিন পর বাড়িতে ফিরলে যদি মা বাবা কোথায় কেমন অবস্থায় ছিল জানতে না চেয়ে চরিত্রের উপর আঙুল তোলে, অন্য লোকের কথায় একটা অপরিচিত ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে যে কারোরই রাগ থাকবে। সেদিন রাতে মিথিলা হাত জোর করে ওর মা বাবার কাছে বলেছিল, আব্বু বিশ্বাস করো, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে শুধু উনি বাড়িতে পৌঁছে দিয়েছেন, আর কিচ্ছু নয়। ওর আব্বু কিছু বলার আগেই ওর এক চাচাতো ভাই বলে উঠল, কাকা, এই বেয়াদব মেয়ের কথা আপনি বিশ্বাস করবেন না, আমি নিজে ওর স্কুল শেষে ওকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু মিথিলা বলল ওর নাকি কোন বন্ধু ওর সাথে দেখা করতে হবে। আমি ভেবেছিলাম মেয়ে হয়তো, কিন্তু এ তো একদম রিক্সাওয়ালা। ওর চাচাতো ভাইয়ের কথা শেষ হতে ওর চাচা বলে উঠল, ভাই, তোর মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দে, এসব করে বেড়ালে এলাকায় আমাদের কোনো মান সম্মান থাকবে না। মিথিলা ওর আব্বুর পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করো, এই ছেলেকে আমি চিনি না, আমাকে তোমরা বিয়ে দিয়ে দিও না, আমি অনেক পড়াশোনা করতে চাই।
কিন্তু সেদিন ওর কোনো আকুতি মিনতি ওর বাবা শোনে না, বরং ওর মা বলে তোর মতো মেয়েকে জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেললে ভালো করতাম। আমিও হাজারবার ওদের বোঝানোর চেষ্টা করি যে আমি মিথিলাকে চিনি না, কিন্তু কে শোনে কার কথা। সেদিন রাতে কাজী ডেকে মিথিলার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। একা নিজে ঠিকমতো খেতে পারতাম না, তার উপর আরেকজনের দায়িত্ব। নিজের উপরে অনেক রাগ হচ্ছিল, কেন যে মরতে ওই দোকানে দাঁড়াতে গেলাম। আল্লাহ আমাকে উদ্ধার করো। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ওর চাচাতো ভাই মিথিলাকে ডেকে বলল, তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন শেষ মিথিলা, আর কখনো তুই আমার পিছনে লাগতে আসবি না। পড়াশোনায় একটু ভালো বলে তোর পা মাটিতে পড়তো না, এখন হলি তো রিক্সাওয়ালার বউ। রিক্সাওয়ালার বউ নাকি আবার বিসিএস ক্যাডার হবে। ছোট থেকে আমি অপমান খুব একটা সহ্য করতে পারতাম না। কেউ আমাকে খোঁচা দিয়ে কোনো কথা বললে তার জবাব দিয়ে দিতাম মুখের উপর। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ওর ভাইকে উদ্দেশ্য করে বললাম, দেখে নেবেন এই রিক্সাওয়ালার বই একদিন বিসিএস ক্যাডার হবে। আমি আকাশ আপনাকে বলছি, আমার বউকে আমি ঠিক আপনাদের যোগ্য জবাব দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলব। ওর ভাই হো হো করে হেসে বলল, মিথিলা তোর বর রিক্সাওয়ালা হলে কি হবে, অনেক সাজিয়ে সুন্দর করে কথা বলতে পারে, হয়তো পরীক্ষায় ফেল করেছে বলে বাপ রিক্সা কিনে দিয়েছে। মিথিলা ওনার কথার জবাব না দিয়ে আমার হাত ধরে বলল, চলেন, এদের কথায় নয় কাজে জবাব দিব। আমি হা করে মিথিলার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা যে বড্ড জেদি তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিন আমি মিথিলাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। মিথিলা ফাঁকা বাড়ি দেখে আমাকে প্রশ্ন করলো, আপনার মা বাবা কি বেড়াতে গেছে? আমি ভাঙা গলায় বললাম, না, ওরা আমাকে রেখে চলে গেছে, আর কখনো আসবে না। আমি এতিম, এই সম্পূর্ণ দুনিয়ায় কেউ নেই আমার। মিথিলা মন খারাপ করে বলল, সরি, আমি বুঝতে পারিনি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি মুচকি হেসে বললাম, আমি দুঃখিত আপনাকে এমন বিপদে ফেলার জন্য। আমি বুঝতেই পারিনি এমনটা হবে। কোন জায়গা থেকে কোথায় নিয়ে এলাম আপনাকে। আপনি কি করবেন বলেন? আপনি তো আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল অন্যরকম। আল্লাহ নানানভাবে আমাদের পরীক্ষা নেয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি আমার তকদির মেনে নিয়েছি, আপনিও মেনে নিন। আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। এখন কি করব বা কি বলবো তাই বুঝতে পারছি না। ঘরে কোনো খাবারও নেই। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আপনার কি ক্ষুধা লেগেছে? আসলে বাড়িতে কোনো খাবার নেই। আমি কয়েকদিন রিক্সা চালাতে পারিনি, তাই কিছু কিনতেও পারিনি। মিথিলা ওর ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে একটা বক্স বের করে আমার হাতে দিয়ে বলল, না, আমার ক্ষুধা লাগেনি, আপনি এগুলি খেয়ে নিন। মা বাড়ি থেকে বের হওয়ার আগে দিয়ে দিয়েছিল। আমার আর ওদের দেওয়ার কিছু মুখে উঠবে না। আমি কোনো কথা না বলে ওর হাত থেকে বক্সটা নিয়ে বললাম, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি বাইরে ঘুমাবো। মিথিলা আমার কথায় মুচকে হাসলো। তারপর বলল, বিয়েটা নাটক সিনেমার মতো হলেও আমি আপনাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি। আপনি খাটে ঘুমাতে পারেন। নিজেরা ঠিক থাকলে এক খাটে ঘুমালে কিছু হবে না, আর নিজেদের যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাড়ি দিলেও সমস্যা হবে। আমি মিথিলাকে বললাম, আপনি কিন্তু বড়দের মতো জ্ঞান দেন। মিথিলা মুচকে হাসলো, কিন্তু কিছু বলল না। এরপর থেকে আমাদের পথ চলা শুরু। মিথিলা নিয়মিত পড়াশোনা করেছে, আমার বাড়িটাও সামলে রেখেছে। এতটুকু মেয়ে যে এত ভালো রান্না করতে পারে তা মিথিলাকেই প্রথম দেখা। সামান্য ডাল ভাতও মিথিলা খুব ভালো রান্না করত। প্রথম দিকে আমরা বন্ধুর মতো থাকলেও কখন যে তা ভালোবাসায় পরিণত হয়েছে নিজেও বুঝতে পারিনি। অতীতের চিন্তা বাদ দিয়ে মিথিলাকে ডেকে বললাম রেডি হতে। আমার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি তা তো দেখাতে হবে। মিথিলা আমার কথা মতো রেডি হয়ে আসলো। ওর সাজ পোশাকে তেমন কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই কালো বোরকা হিজাব পরেছে। আমিও রেডি হয়ে নিলাম। শ্বশুরবাড়ি যাব, একটু না সাজলে হয় নাকি? দুইজনে রেডি হয়ে রওনা দিলাম। যাওয়ার সময় মিথিলাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, তুমি কি ওনাদের মাফ করে দিবে? মিথিলা জবাবে বলল, জানো তো আকাশ, মা বাবার উপর রাগ করে থাকতে হয় না। ওনারা সবসময় সন্তানের ভালোই চায়। সেদিন হয়তো চাচা চাচির কথায় দামটা ওনাদের কাছে বেশি ছিল, কিন্তু না চাইতেও ওনারা আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেদিন ওনারা আমার বিয়েটা না দিলে আমি তোমার মতো একজন স্বামী পেতাম না। টাকা পয়সা রূপ যৌবন সবসময় থাকে না রে। ভালো মনের একজন জীবনসঙ্গী পাওয়াই সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার অনেক বড় চাকরি করে সরকারি কর্মকর্তা এমন ছেলের সাথে বিয়ে হতে পারত, কিন্তু তাদের থেকে কি আমি এমন সাপোর্ট পেতাম? হয়তো পেতাম, হয়তো বা পেতাম না। দামি গহনা শাড়ির আড়ালে কষ্ট লুকিয়ে রাখতে আমি পছন্দ করি না আকাশ। আমি যেমনটা পেয়েছি তেমনটাই আলহামদুলিল্লাহ। এতটা সুখও হয়তো অনেকে পায় না। মিথিলার কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি বলতে বিয়ের পর থেকে মিথিলা কখনোই আমাকে নিয়ে আফসোস করেনি, বরং আজীবন গর্ব করে এসেছে। কখনো কখনো ওকে যদি কেউ বলেছে তোর আরো ভালো বর হতো, তোর আব্বু একজন রিক্সাওয়ালার বউ করে দিল তোকে, মিথিলার উত্তরটা হতো এমন, আসলে কি জানিস, আমার বরের রোজগারটা হালাল, কখনো কারো কষ্টের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিজেকে বড় করতে চায় না। হ্যাঁ, আমি অনেক বড় চাকরি করে এমন ছেলেও আমার বর হতে পারতো, তবে আকাশের সাথে থেকে আমি যতটা সুখী
এতটা সুখী হয়তো হতে পারতাম না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে মিথিলাকে নিজের করে পেয়েছি। আল্লাহ মানুষকে কখনো তার সহ্য ক্ষমতার বেশি কষ্ট দেন না, তা আমি নিজেকে দেখলেই বুঝতে পারি। মিথিলা আবারও বলে উঠল, আকাশ, তোমার ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে আমি বুঝতে পারছি, কারণটাও জানি, কিন্তু জানো তো, অন্যের কথায় কান দিয়ে নিজের সংসারে অশান্তি করতে হয় না। তোমাকে লোকজন অনেক ধরনের কথা বলে আমি বুঝতে পারি, তার মানে এটা না যে তাদের কথা ঠিক। সবাই পরিবর্তন হয় না আকাশ, কেউ কেউ আজীবন পাশে থেকে সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দেয়। আমি তোমাকে এটা বলছি না যে আমি তোমার সাথেই থাকবো, শুধু আমার কবরে যেদিন মাটি দিবে সেদিন স্বীকার করে নিও মিথিলা তোমাকে ছেড়ে যায়নি। কোনো সরকারি চাকরি তোমার আর আমার মাঝে ফাটল ধরাতে পারেনি। আমি রাস্তার মাঝে মিথিলাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, তোমাকে এসব বলতে বলেছি আমি? আমাকে ছেড়ে যাওয়ার খুব ইচ্ছে, তাই না? মিথিলা কিছু না বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল, তারপর আস্তে করে বলল, এটা রাস্তা। আমি কিছু না বলে ওর হাতটা শক্ত করে নিজের হাতের ভিতর মুষ্টিবদ্ধ করে নিলাম। তারপর আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর যখন সকলে মিথিলার বিসিএস পরীক্ষায় পাশ করার কথা জানতে পারলো, তখন কেউ তেমন কোনো কথা বলল না। শুধু শ্বশুরমশাই আমার কাঁধে হাত রেখে বলল, আমি সঠিক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরেছিলাম, এইভাবেই আমার মেয়েটাকে দেখে রেখো। শাশুড়ি মা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলেন, তারপর ভাঙা গলায় বললেন, আজ কিন্তু তোরা যেতে পারবি না। মিথিলা প্রত্যুত্তরে শুধু মুচকি হাসলো। সব মেয়েই তার মা বাবাকে ভালোবাসে, কিছুটা অভিমান হয়তো এই ভালোবাসার উপর কুয়াশার চাদরের মতো আস্তরণ ফেলতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। আমি মিথিলার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে বললাম, আমার বউ কিন্তু বিশেষ ক্যাডার, তবে আপনি কলেজের গণ্ডিও টপকাতে পারলেন না। অন্যকে হিংসা করলে জীবনে কখনো বড় হওয়া যায় না, তবে আপনাকে ধন্যবাদ। আপনার মিথ্যার সাক্ষ্য না পেলে হয়তো আমি মিথিলার মতো জীবনসাথী পেতাম না। ওর চাচাতো ভাই রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আসলে আমরা অন্যকে ছোট করে যে কি আনন্দ পাই তা বুঝতে পারি না। আশেপাশে তাকিয়ে দেখলাম মিথিলা কোথাও নেই। কতদিন পর নিজের বাড়িতে এসেছে, হয়তো সকলের সাথে দেখা করতে গেছে। যাই, আমিও শ্বশুর বাড়ি ঘুরে দেখি, কখনো তো আসা হয়নি। মিথিলাদের বাড়িটা বেশ সুন্দর, দোতলা বাড়ি, বাড়ির সামনে রাস্তা, পেছনের দিকে পুকুর, সব মিলিয়ে বেশ সুন্দর। বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, এমন সময় চোখে পড়লো মিথিলা একটা মেয়ের সাথে কথা বলছে। কি বলছে কি জানি, আমি ওদের দিকে একটু এগুতে শুনতে পেলাম মেয়েটা মিথিলাকে বলছে, হ্যাঁ রে, তোর বর তো শুনেছি রিক্সাওয়ালা। জানিস, আমার বর সরকারি কর্মকর্তা, মাস গেলে মোটা টাকা বেতন পায়, আমাকে কত শাড়ি গহনা উপহার দেয়। মিথিলা মুচকি হেসে বলল, খুব ভালো তো। আচ্ছা, তোর তো স্কুলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল, ছোটবেলা এমনটাই শুনেছি। সেবার নাকি পরীক্ষাও দিয়েছিলি, তো এখন কি করিস? মেয়েটার হাসি মুখটা কালো হয়ে গেল, তারপর মন খারাপ করে বলল, আসলে আমার উনি চান না আমি চাকরি করি, তাই ওইসব আর হয়নি। মিথিলা শান্ত গলায় বলল, কিন্তু জানিস, আমার উনি আমাকে নিজের হাড় ভাঙা পরিশ্রম করা টাকায় পড়িয়ে এত দূর এনেছে। আমার বই কেনার টাকা জোগাড় করতে দুপুরে খাবারটা পর্যন্ত খায়নি। জানিস তো, সুখটা টাকায় সীমাবদ্ধ থাকে না, সুখ জিনিসটা নিজের ব্যক্তিত্ব দিয়ে খুঁজে নিতে হয়। যদি তুই ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারিস তাহলে তুই সুখী, যদি তুই বিরিয়ানি খেয়েও সুখ খুঁজে না পাস তাহলে তুই অসুখী। আর বললি না আমার স্বামী রিক্সা চালায়, হ্যাঁ উনি রিক্সা চালায়, তাতে সমস্যা কিসের? বরং আমি বুকে হাত রেখে বলতে পারি আমার স্বামীর সব টাকা হালাল, ওনার কোনো অবৈধ রোজগার নেই, যা অনেক বড় চাকরিজীবীর স্ত্রীরাও বলতে পারে না। মেয়েটার মুখটা একদম ছোট হয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমার স্ত্রী আমার পরিচয় দিতে লজ্জাবোধ করে না, বরং অন্যকে বুঝিয়ে দেয় যে তার স্বামীর অপমান সে সহ্য করবে না। মেয়েটা চুপ করে আছে দেখে মিথিলা আবারও বলে উঠল, আমরা সবাই বইয়ের পাতায় একটা লাইন পড়ে এসেছি যে সকল পেশার লোকরা মানুষ, কোনো কাজই ছোট নয়, কিন্তু এই কথাগুলো যেন বইয়ের পাতায় সীমাবদ্ধ। বাস্তবে কোনো মানুষই হয়তো সব কাজকে সমান চোখে দেখতে পারে না। কথাগুলো বলে মিথিলা ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু আমি সেই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি আর মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মিথিলার মতো একটা মেয়েকে আমার স্ত্রী রূপে পাঠানোর জন্য। ভবিষ্যতে মিথিলা বদলে যাবে কিনা আমি এখন বলতে পারছি না, তবে এই পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর একটাও নেই। সকলে আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগে পর্যন্ত আমি এতটা সুখে থাকতে পারি।